কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচন পেছানোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশে সবকিছুই নির্ভর করছে নির্বাচিত সরকারের উপর। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে একটি দল আবেগতাড়িত প্রস্তাব দিচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকালে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক আদেশের মাধ্যমে সরকার প্রধানের জুলাই সনদ বাস্তবায়নের কোনো এখতিয়ার নেই। সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। এদিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহাকালের মহানায়ক শহীদ জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। আমরা একটা সময় পার করছি, যে সময়টা আমাদের 15 বছরের একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এখন যেটা দরকার, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সব দলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জি.এম. কাদের। জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামায়াতে ইসলামী লাভবান হবে, তাই ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য তার। বিকেলে উপজেলা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় এসব কথা বলেন জি.এম. কাদের। এই সরকার দেশে গৃহযুদ্ধ বাধাতে চায় দাবি করে তিনি বলেন, দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল না। এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন দেশে বিভাজন তৈরি করছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়, তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না উল্লেখ করে বলেন, সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার। এ সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেন মহাসচিব। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। ওই কমিশনের ভিত্তিতে যা হচ্ছে সবকিছু বিভাজন তন্ত্রের সূচনা করছে। জাতি দুভাগ হয়ে যাচ্ছে, দেশ দুই ভাগ হয়ে যাচ্ছে, একটা মধ্যে গৃহযুদ্ধ হতে পারে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সাথে জোটবদ্ধ হয়ে 300 আসনে প্রার্থী দিতে চায় গণসংহতি আন্দোলন। এরই মধ্যে প্রায় 150 আসনের প্রার্থী প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে বলেও জানান দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আগামী নির্বাচনে সমমনা রাজনৈতিক দল নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক জোট গড়ে তোলার কথাও বলছে গণসংহতি আন্দোলন। একটি জাতীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে বেশ কয়েকটি গণসংগঠনকে সাথে নিয়ে 2002 সালে যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। রাজনীতিতে সাম্য, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ কিংবা জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলাই ছিল লক্ষ্য। তবে গত বছরের 17 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে দলটি নিবন্ধিত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বেশ তৎপর বাম ঘরানার দলটি গণতন্ত্র মঞ্চের সাথে সমন্বয় করে 300 আসনে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। যে প্রার্থী তালিকা সেটা গণতন্ত্র মঞ্চের সাথে সমন্বয় করছে এবং সেইখানে ইতিমধ্যেই প্রায় 300 আসনে আমাদের মঞ্চের দিক থেকে প্রার্থী তালিকা তৈরি করার কাজটি চলছে। ইতিমধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি আসনের তালিকা প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে, বাকিটাও খুব দ্রুতই ঘোষণা করা হবে। বিএনপির মতো বড় দলের সাথে জোটবদ্ধ না হলেও আসন সমঝোতার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান জোনায়েদ সাকি।
জোটগতভাবে বিএনপি কিংবা এই কোনো বড় দলের সাথে এখন জোটে যাচ্ছি না, কিন্তু আমরা যুগপৎ ধারায় যারা আন্দোলন করেছি তাদের মধ্যে একটা নির্বাচনী সমঝোতা, আসন সমঝোতার বিষয়টি এখনো চলমান আছে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের একটা প্রগতিশীল গণতান্ত্রিক জোট করে তোলা, যেটা বড় দলগুলোর যে বলয় তার বাইরে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করবে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ে ভূমিকা রাখার পাশাপাশি জনগণের স্বার্থ রক্ষায় প্রগতিশীল গণতান্ত্রিক জোট গড়ায় আগ্রহী গণসংহতি আন্দোলন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ক্ষমা চান তিনি। এ সময় তিনি বলেন, শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জামায়াতের কর্মকাণ্ডে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবার কাছে ক্ষমা চান জামায়াতের আমির। আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই, তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই, আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারেন। এই অ্যাপোলজি আমরা মিনিমাম ৩ বার দিয়েছি। জুলাই সনদ ও ঘোষণাপত্রে জাতি খুশি হতে পারেনি, এটা একপাক্ষিক বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে বাকছাসের জাতীয় সমন্বয় সভায় তিনি এই মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, শুধুমাত্র জুলাই সনদের আইনি ভিত্তি হলেই এনসিপি স্বাক্ষর করবে। জানান, স্বাক্ষরের পরে রাজনৈতিক দল ২ ভাগে ভাগ হয়ে গেছে। জুলাই সনদে স্বাক্ষর হবে তখন যখন পথরেখা তৈরি হবে। এ সময় তিনি জানান, জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হলেই এনসিপি এর পক্ষে যাবে। আওয়ামী লীগ বিদেশে বসে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ তাদের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের আর ফেরার সুযোগ নেই, তারা সন্ত্রাসী সংগঠন। এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন নাম জাতীয় ছাত্র শক্তি ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে এনসিপির ছাত্র সংগঠন রূপ নিল বাকছাস। আমরা আমাদের দলের তরফ থেকে জানিয়েছি, জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার হলে পরেই জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করতে পারে। মামলায় পলাতক আসামিরা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এছাড়াও নির্বাচনী জোট হলে প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচনের বিধান রাখা হয়েছে। এসব বিধান যুক্ত করে আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া। এছাড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ। সংশোধিত আরপিওতে নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনের বিধান রাখা হয়েছে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। নির্বাচনের কাজে ব্যস্ত থাকা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোট দেওয়ার জন্য থাকছে পোস্টাল ব্যালটের সুবিধা। এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরাও। লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, ওনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দিবেন। আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন। ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে। ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বডি ক্যাম, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। প্রয়োজনে ব্যবহার করা হবে ড্রোন। আজকে ইলেকশনের প্রিপারেশন নিয়েও অনেক আলাপ হয়েছে। ইলেকশনে জানেন যে পুলিশকে বডি ক্যাম দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এবং সিসিটিভি ইনস্টল করার চিন্তা ভাবনা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ অনুসারে এখন থেকে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে দুদক। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন দাস।
সর্বশেষ টি-20 দল থেকে নেই সাইফুদ্দিন, আর ম্যাচ না খেলেই বা সৌম্য। সেপ্টেম্বরে এশিয়া কাপের সময় অনুশীলনে পাঁজরে চোট পান লিটন, যে কারণে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলা হয়নি তার। এরপর আফগানিস্তান সিরিজ ও ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজ মিস করেন এই কিপার ব্যাটার। পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিটনেস ও ব্যক্তিগত অনুশীলন শুরু করেন লিটন। ফিট হয়ে ফিরছেন নিয়মিত অধিনায়কে। চট্টগ্রাম উইন্ডিজের বিপক্ষে 3টি টি-20 26, 28 ও 31 অক্টোবর। $64,000 বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকের অবসর ভাতার আবেদন ঝুলে রয়েছে। অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টে 1 বছর ধরে নেই পরিচালনা পর্ষদ। এর ফলে 2021 সালের পরের আবেদনগুলো নিষ্পত্তি হচ্ছে না। ব্যাপক ভোগান্তিতে পড়েছেন শিক্ষকরা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অবসরের পর কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড থেকে পেনশন পান। এই টাকা প্রাপ্তি নিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে পড়ছেন শিক্ষকরা। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়। 1 বছর পার হলেও সেই পর্ষদ আর গঠন করা হয়নি। ফলে কল্যাণ ট্রাস্টে 2022 এবং অবসর বোর্ডে 2021 সালের পরের আবেদনের কোনো প্রক্রিয়া করা যাচ্ছে না। এর মাঝে সফটওয়্যার সমস্যার কারণে 2021 সালের আগে যারা আবেদন করেছে তারাও অবসর সুবিধা বোর্ডের টাকা পায়নি। এসব জটিলতার কারণে শিক্ষকদের ভোগান্তি আরও বাড়ছে। ছোট মেয়ে বেসরকারি ভার্সিটিতে লেখাপড়া করে, এখন তার পড়াশোনার খরচ চালা আমার পক্ষে কঠিন হয়। তার ওই সময় বলছে আপনি 1-1.5 সপ্তাহের মধ্যে টাকাটা পাবেন। এখন আজকে আসছি বলতেছে কি আপনারা টাকাটা কি বলে আরো 1.5 মাস সময় লাগবে। নিজের টাকা জমানো টাকা যদি পাইতে যদি 5 বছর লাগে যায় তো অবশ্যই টাকা পেতে কতদিন লাগবে এটা তা বলা বাহুল্য। কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা বলছেন 2022 সালের আগের আবেদনে টাকা দেয়া হচ্ছে। এখন চিন্তা ভাবনা করছেন মন্ত্রণালয়ে আমরা আমাদের কতটি পেন্ডিং আবেদন আছে এবং কত টাকা লাগবে এই ধরনের একটা চিঠি আমরা মন্ত্রণালয়ে দিয়েছি। এখন আশা করি আমরা পাবো। অবসর সুবিধা বোর্ডের কর্মকর্তারা বলছেন সফটওয়্যার জটিলতার কারণে কয়েক মাস টাকা দেয়া যায়নি, কিন্তু এখন টাকা দেয়া হচ্ছে। 410 জনের একটা অ্যাডভাইস মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ইনশাল্লাহ এই সপ্তাহ আরও 500 জনের জন্য অ্যাডভাইস পাঠাবো এবং এটা চলমান থাকবে। তবে এই ক্ষেত্রে আমাদের একটু সফটওয়্যারের জটিলতার কারণে একটু স্লো হচ্ছে, তবে ইনশাল্লাহ পেমেন্ট হিসেবে আমার প্রত্যেক সপ্তাহে আমার এখন অ্যাডভাইস যাবে। এদিকে অবসরের পরপরই পেনশনের টাকা দিতে হলে 9,000 কোটি টাকা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের 9 নম্বর গেট দিয়ে পণ্য খালাস শুরু হলেও নানা সীমাবদ্ধতায় তাতে বেশি সময় লাগছে। তথ্য কেন্দ্র না থাকায় পণ্যের হদিস পাচ্ছেন না আমদানিকারকরা। যেসব কাজ আগে দিনে শেষ হতো এখন সেখানে 48 ঘন্টাও লেগে যাচ্ছে। কন্টেইনারবাহী ট্রাকের জট লাগায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বিমানবন্দরে কার্গো ভিলেজের 9 নম্বর গেট। আমদানি করা পণ্য পরিবহনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় সারি সারি ট্রাক। কার্গো ভিলেজে আগুন লাগার পর বিকল্প উপায়ে সাময়িকভাবে পণ্য খালাস শুরু করেছে ঢাকা কাস্টমস। আগে প্রতিদিন গড়ে 4,000 চালানের বিপরীতে যে পরিমাণ পণ্য খালাস হতো এখন তার 2% কম হচ্ছে। ঢাকা কাস্টমস অফিস থেকে 9 নম্বর গেটের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে C&F এজেন্ট কর্মীদের। অন্ধ মানুষের মতন করে আমরা মাঠে দিয়ে দিচ্ছি। এখন আমাদের মাল আমি কালকে রাত 10টার সময় আমি মাল পাইছি, 3টার সময় পেপার জমা দিয়েছি। এখন আমার মনে হয় 3 থেকে 4 দিনে পৌঁছাতে পারবো কিনা সেটা আমার কাছে সন্দেহ লাগতেছে। কারণ দেখেন কালকে থেকে আমরা এই পর্যন্ত দাঁড়া রয়েছি, এখন তো আমরা একটা শিপমেন্ট বের করতে পারিনি। সময়মতো পণ্য খালাস না হওয়ায় স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না সংশ্লিষ্টরা। ফ্যাক্টরি চালু করা, প্রোডাকশনে যাওয়া, প্রোডাকশনকে স্বাভাবিক করা এবং আপনার এই যে মাঝখানে যে 2 দিন 3 দিনের গ্যাপ সেটাকে রিকভার করে এসে আবার পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে এটা বাধাগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি। সমস্যা সমাধানে একসঙ্গে বৈঠক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ঢাকা কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড এবং C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। এতে কার্গো ভিলেজের বাকি 3টি গেট শিগগিরই খুলে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।
এখান দিয়ে মাত্র 2% পণ্য বাট বের হচ্ছে না, সম্ভাবনা। আর এখানে এসে কাজ করা সবার জন্য দুর্বিহ। গোডাউনে আরও 2টা গেট মনে হয় রিপেয়ার হচ্ছে, খুব শীঘ্রই মনে আমরা দেখতে পারবেন যে ওখান দিয়ে মনে হয় বাট ইন্ডাস্ট্রিয়াল পণ্য বা গার্মেন্টস পণ্য খালাসের মনে হয় প্রক্রিয়া চলতেছে। এদিকে আগুনের ঘটনার পর কার্গো ভিলেজে যেসব পণ্য অক্ষত অবস্থায় আছে তার তালিকা করেছে বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এসব পণ্য এসেছিল 16, 17 ও 18 অক্টোবরের বিভিন্ন ফ্লাইটে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ার প্রধান তেল সরবরাহকারী কোম্পানি রোজনেফট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বৃহস্পতিবার এক লাফে জ্বালানি তেলের দাম 5% বেড়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া গড়িমসি করছে এমন অভিযোগ এনে বুধবার রুশ কোম্পানি দুটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বিবৃতি দেয়। এতে বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম $3.14 বেড়ে ব্যারেল প্রতি $65.73 দাঁড়িয়েছে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলের দাম 5.35% বেড়ে হয়েছে $61.63। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে 19তম নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে। এর মধ্যে রাশিয়া থেকে এলএনজি আমদানি নিষিদ্ধ অন্তর্ভুক্ত। বিএসএফের পুশিনের পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারীসহ 6 ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের দিন পিছিয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল ইসলাম এই সংক্রান্ত আদেশ দেন। অভিযোগ গঠনের দিন পেছানোর কারণে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাদের নাগরিকদের দেশে ফেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আসামি পক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, আদালত আগামী 6 নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছে। ওই দিন শুনানি শেষে অভিযোগ গঠন হবে। গত 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে 6 ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করায় বিএসএফ। পরে অনুপ্রবেশ আইনে মামলা হলে তাদের কারাগারে পাঠায় আদালত। এই মামলাটা বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3য় আদালতে শহরে বিচারাধীন। আজকে মামলাটা অভিযোগ গঠনের জন্য দিন ছিল। আদালত আগামী 6/11/2025 তারিখে দিনান্তর করেছে। জালিয়াতির মাধ্যমে পৌরকর কমিয়ে রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতি সাধনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে রাজস্ব বিভাগে অভিযানে যায় দুদকের টিম। ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনকন্ট্রেড লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের নির্ধারিত পৌরকর পাল্টে দেয়া হয় ঘষা মাজা করে। প্রকৃত বার্ষিক মূল্যায়ন পরিবর্তন করে প্রতিটিতে 20 কোটি টাকা করে পৌরকর কমানো হয়েছে মোট 40 কোটি টাকা। 2 হোল্ডিং মালিকের যোগসাজশে এই অনিয়ম করেছেন সংস্থাটির কয়েকজন কর কর্মকর্তা ও উপকর কর্মকর্তা। প্রাথমিক তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়ার পাশাপাশি সুবিধাভোগী 2 প্রতিষ্ঠানেরও দায় আছে বলে জানান দুদকের কর্মকর্তারা। সারা দেশে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ছাদে প্রায় 1,500 মেগাওয়াট সৌর প্যানেল স্থাপন প্রকল্পে সংশয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোকে ফেব্রুয়ারির মধ্যেই লক্ষ্য বাস্তবায়ন করতে বলেছেন জ্বালানি উপদেষ্টা। তবে বেসরকারি উদ্যোক্তারা বলছেন, এখনও বিনিয়োগ বান্ধব নীতিমালা হয়নি। সম্ভাব্যতা যাচাই না হওয়া সহ নানা দুর্বলতা দেখছেন বিশেষজ্ঞরাও। জ্বালানির অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র সক্ষমতার কমে চলছে, গ্যাস না দেয়ায় বন্ধ আছে কয়েকটি। ডলার সংকট, এফএসআরইউ সক্ষমতার অভাবে এলএনজি আমদানিরও সীমাবদ্ধতা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য সরকারের। দ্রুত সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বেসরকারি বিনিয়োগে প্রায় 47,000 স্কুল, কলেজ, হাসপাতালের ছাদে বসবে 1,454 মেগাওয়াটের সৌর প্যানেল। নভেম্বরে দরপত্র ও ডিসেম্বর 10 তারিখের মধ্যে চুক্তি শেষ করার তাগিদ দিচ্ছেন উপদেষ্টা। সৌর বিদ্যুৎ অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু হয়নি প্রধানত বিতরণ সংস্থাগুলোর অসহযোগিতা। ইউটিলিটিটা কাজ করতেছে কি না করতেছে, এইটা আমরা টেস্ট হিসেবে আমরা এটাকেই দেখবো। তো ওই জন্য যে তারিখগুলো আমরা করলাম, এগুলো অনুযায়ী আপনাদেরকে কাজ শেষ করতে হবে এবং শেষ করে
এটা যেটা বললাম যে বেশিরভাগই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এটা আমাদের ওই যে জাতীয় গ্রিডে আসতে হবে। ছাদে সৌর প্যানেল স্থাপনে কমপক্ষে ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ দরকার। চড়া সুদের ব্যাংক ঋণ ও আমদানি শুল্কের চ্যালেঞ্জ উল্লেখ করে বেসরকারি উদ্যোক্তারা বলছেন, পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ টাকা ২৩ পয়সায় সৌর বিদ্যুৎ সরবরাহ কঠিন হবে। অনেকগুলো বেনিফিট এখনো দেন নাই, যেগুলো দেওয়ার কথা। যেমন আপনি বলতেছেন যে এই বিদ্যুৎ প্ল্যান্ট যখন স্থাপন করা হয়, ওই প্ল্যান্টে কিন্তু সম্পূর্ণ ইকুইপমেন্ট কিন্তু মোরলেস কিন্তু আপনার শুল্ক মুক্ত হয়ে আসে। আপনার কি এই প্রকল্পে সব কি শুল্ক মুক্ত আসবে? আসবে না, কারণ আপনি এখানে বিভিন্ন রকমের প্যাচ রয়েছে। কিন্তু ডেফিনেটলি আমাদের ফুল পটেনশিয়ালটা অ্যাসেস করাও যেমন দরকার ছিল, সাথে আমাদের কিছু পাইলট করাটাও প্রয়োজন ছিল। তবে তারপরেও এখন যেটা আছে সেটা থেকেও যদি আমরা কিছু এক্সিকিউট করতে পারি প্রজেক্ট, সেটা আমাদের জন্য লেসেন্স হিসেবে কাজ করবে। নিজস্ব বিনিয়োগে সরকারি ভবনের ছাদে আরও ১৫০০ মেগাওয়াট সৌর প্যানেল স্থাপনের লক্ষ্যও রয়েছে সরকারের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।